প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চের আজকের বিশেষ আলোচনায়। সাথে আছে আমি মুকসিমুল হাসান। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর বিশ্বের বুকে স্থান করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। এবং এই যে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, এর নেপথ্যে পরতে পরতে রয়েছে বীরত্বগাথা। এবং এই আমরা যদি ঠিক একেবারে দেখি যে 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র বাঙালির রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী। পরদিন 26শে মার্চ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশের মুক্তিকামী জনতা। তারপর আমরা ইতিহাসের বাঁকে বাঁকে দেখেছি যে স্বাধীনতার ঘোষণাপত্র, তারপর মুজিবনগর সরকার গঠনের পর নানা পরিক্রমার মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতাটি অর্জন করি, মূলত 21শে নভেম্বর এই স্বাধীনতায় নতুন মাত্রা যোগ হয়। এবং 21শে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মপ্রকাশ করে এবং একযোগে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীর উপরে। এবং তার কিছুদিন পরেই আমাদের পরম কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়। মূলত সেই যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনীর আত্মপ্রকাশ, সেই দিনটি মূলত সশস্ত্র বাহিনী দিবস হিসেবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে পালিত হয়ে আসছে। এবং সেই দিবসটির প্রেক্ষাপট কী এবং সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তাদের ভূমিকা কী এবং সশস্ত্র বাহিনীর নেপথ্যের আরও অজানা কিছু তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব, জানার চেষ্টা করব। এবং এজন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান মিনহাজ, ফ্যাকাল্টি মেম্বার AFWC মিরপুর সেনানিবাস। এরপর রয়েছেন কমোডোর মোহাম্মদ ইহসানুল্লাহ খান, রেজিস্ট্রার বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এবং আমার ডানে রয়েছেন এয়ার কমোডোর হাসান আশরাফুজ্জামান, পরিচালক, প্রশাসনিক সমন্বয় পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, বাংলাদেশ সেনানিবাস। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর আজকের এই বিশেষ আয়োজনে। আমি ব্রিগেডিয়ার জেনারেল মিনহাজ, আপনার কাছে প্রথম প্রশ্নটি করতে চাই। আমি একটি ভূমিকায় কিছু কথা বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপটটি, যে বীরত্বগাথাটি, যার পরতে পরতে অনেক ঘটনা রয়েছে, গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। কিন্তু আমরা দেখি যে 26শে মার্চ আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। তার 8 মাস পরে সশস্ত্র বাহিনীর আত্মপ্রকাশ। সেই প্রেক্ষাপটটি কী ছিল এবং এই 8 মাস আসলে কিভাবে ভূমিকা রেখেছে, সেটি যদি একটু আপনি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আপনাকে এবং চ্যানেল 24-এর সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে চাই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সেই সাথে সম্মানিত সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সকল পক্ষ থেকে সকল দর্শককে জানাই সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল বীরশ্রেষ্ঠ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং আমি একজন স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য হিসেবে এখানে বসে আপনার সাথে কথা বলতে পারছি। আপনি প্রথমেই এই 21শে নভেম্বরের তাৎপর্য জানতে চেয়েছেন। এটা অত্যন্ত তাৎপর্যময় এবং গৌরবময় দিন। এবং যে কোনো জিনিসের তাৎপর্যময় হওয়ার পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে। আমি যদি মোটা দাগে বলি, 1971 সালে 21শে নভেম্বর সম্মিলিতভাবে সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে আক্রমণের সূচনা করে। এবং সেই সাথে আমাদের যে আপামর জনসাধারণ, তাদের সাথে এই সেনা, নৌ এবং বিমান বাহিনীর এই সম্মিলিত আক্রমণ মুক্তিযুদ্ধে একটি নতুন মাইলফলক স্থাপন করে। এখন আপনি জানতে চেয়েছেন তার আগের 8 মাস থেকে কি হলো। আপনারা জানেন 1971 সালের 25শে মার্চ যে অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র বাঙালিদের উপরে এক ধরনের হত্যাযজ্ঞ চালায়। এবং সেখানেই আমাদের দেশের লোকজনের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ওই সময় পাকিস্তানের বাংলাদেশি যারা সেনা সদস্যরা ছিল তারা দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। ওই সময় বাংলাদেশে 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল এবং তারা যার যার জায়গা থেকে প্রতিরোধ এবং বিদ্রোহ ঘোষণা করে। এবং এটাই মুক্তি সংগ্রামের প্রথম দৃঢ় পদক্ষেপ। এরপরে কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি অপারেশনগুলো করছিল এবং একটা স্ট্রাকচার্ড কমান্ডের দরকার হয় সেই সময়। এবং এরই অংশ হিসেবে 4ই এপ্রিল 1971 সালে, যেটা তেলিয়াপাড়া কনফারেন্স নামে পরিচিত, সেখানে এই 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা অফিসার আছেন তারা একত্রিত
এবং একটি কমান্ড স্ট্রাকচারের প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এবং পরবর্তীতে 17 এপ্রিল 1971 সালে যখন অস্থায়ী সরকার গঠিত হয় তখন কর্নেল এমএজি ওসমানী এই কমান্ডার ইন চিফ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সময় এই যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য এই পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং এরপরে আরও 3টি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। একটু ইন্টারাপ্ট করি, এই যে 11টি সেক্টরে ভাগ করা হয় এটা সময়টা কখন? এটা বেসিক্যালি যখন 4 এপ্রিল তেলিয়াপাড়া কনফারেন্স হয় তখন প্রথমে ছিল 4টি এবং পরবর্তীতে 6টি এবং অগাস্ট মাস আস্তে আস্তে এটাকে টোটাল 11টি সেক্টরে ভাগ করা হয় এবং এরপরে আরও 3টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয় এবং গোলন্দাজ সহায়তা প্রদান করার জন্য 2টি আপনার আর্টিলারি এবং একটি স্বতন্ত্র রকেট ব্যাটারি প্রতিষ্ঠিত হয়। বাট এই অপারেশনগুলোকে আরও সুসংহত করার জন্য তখন এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স নামে 3টি নিয়মিত ব্রিগেড স্থাপন করা হয়। এই ব্রিগেডগুলো স্থাপন হয় আপনার জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে। কিন্তু এই সময় সেনাবাহিনী এই ব্রিগেডগুলোর আন্ডারে স্বতন্ত্রভাবে এবং ইন্ডিপেন্ডেন্টলি অপারেশনগুলো পরিচালনা করছিল। এরই ফাঁকে আপনি জানেন যে 1971 সালের আগস্ট মাস থেকে অপারেশন জ্যাকপটের মাধ্যমে নৌবাহিনী তাদের আক্রমণ পরিচালনা শুরু করে এবং সেপ্টেম্বর মাসের কিলো ফ্লাইটের মাধ্যমে যে পাকিস্তানি যে লজিস্টিক হাবগুলোতে আছে এগুলোতে বিমান বাহিনী আক্রমণ পরিচালনা করে। তো এই আক্রমণগুলো সবগুলো এবং সেই সাথে আমাদের যারা মুক্তিকামী জনগণ যারা মুক্তিবাহিনী হিসেবে তারা বিভিন্নভাবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিল। তো এই আক্রমণগুলো যেগুলো বিচ্ছিন্নভাবে হচ্ছিল, ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছিল, এগুলাকে সমন্বিতভাবে করার জন্য এটা সিনক্রোনাইজেশন এফেক্ট আনার জন্য এগুলোকে একসাথে করার পরিকল্পনা করা হয় এবং এই সময় 21শে নভেম্বর এই জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয় এবং এর পরবর্তীতে সিনক্রোনাইজেশন এফেক্টের মাধ্যমে সকল অপারেশন পরিচালনা করা হয় এবং আপনারা দেখেছেন এর ফলাফল মাত্র 24 দিনের মাথায় এই যুদ্ধে পুরো গতিশীলতা পায় এবং বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে। ওকে, আমি একটু যেতে চাই কমোডর এহসানুল্লাহ খান আপনার কাছে। সেটি হচ্ছে যে আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ, যদিও স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় সম্ভবত আমাদের চিটাগাং পোর্টটি ছিল এবং বাংলাদেশের যদি বলি ভূরাজনীতিগতভাবেও এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের সে সময় আসলে নৌবাহিনীর ভূমিকা আসলে কতটুকু ছিল এবং কিভাবে নৌবাহিনী ভূমিকা পালন করলো মুক্তিযুদ্ধে, এটি একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি চ্যানেল 24-এর সকল কলাকুশলী এবং দর্শকদের নৌবাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের দিনে আমি স্মরণ করছি আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের ভূখণ্ডের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওভার দি টাইম যেসব সেনানীরা জীবন দিয়েছে এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর যেসব সদস্যরা জীবন দিয়েছে তাদেরকেও স্মরণ করছি। আরও স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার যে সকল সদস্য শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছি এবং মাগফিরাত কামনা করছি। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন নৌবাহিনী নিয়ে। স্বাধীনতা যুদ্ধে আমাদের অবদান কীরকম ছিল, যেহেতু আমরা নদীমাতৃক দেশ। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের অবস্থানগত দূরত্ব অনেক বেশি। জি। এবং যুদ্ধে একটা প্রলং যুদ্ধে একটা খুব বেশি প্রয়োজনীয় জিনিস সেটা হলো গিয়ে রসদ এবং অন্যান্য মিলিটারি ইকুইপমেন্ট সরবরাহ এবং সেটা যুদ্ধকালীন সময় বজায় রাখা। সো যেহেতু বাংলাদেশের নৌবাহিনীর সদস্য অত্যন্ত কম ছিল, আমাদের 71 সালে যুদ্ধের সময় পাকিস্তান এর কিছু সাবমেরিনের সদস্যরা ফ্রান্সে প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। সেখানে থেকে 13 জন বাঙালির মধ্যে থেকে 8 জন বিভিন্ন পথে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। কারণ হলো কি আমাদের এখানে নৌবাহিনীর উপস্থিতিটা, বাঙালি নৌবাহিনী সদস্যদের উপস্থিতি খুব কম ছিল। সেইভাবে তাদেরকে সমন্বিতভাবে কোনো আক্রমণে যাওয়ার মতো ক্ষমতা অথবা সক্ষমতা খুবই অপ্রতুল ছিল। ওই নৌবাহিনীর সদস্য যারা ফ্রান্স থেকে বাংলাদেশে, ভারত হয়ে বাংলাদেশে চলে আসে, তারা প্রশিক্ষণ গ্রহণ করে এবং নৌ কমান্ডোদের একটি দল গঠন করে। এই নৌ কমান্ডোদের দল সমন্বিত অন্যান্য বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তারা একটা প্ল্যান গ্রহণ করে যে
ছোট ফোর্সের মাধ্যমে বড় ইম্প্যাক্ট তৈরি করার জন্য, এবং সেটা করার জন্য তারা পাকিস্তানিদের, আমি যেটা আগে বললাম যে তাদের রসদ এখানে যেহেতু দূরত্বের কারণে আনা, এই সমুদ্রপথে আনাটা একটা জটিল বিষয় ছিল, তাই তারা চিন্তা করলো পাকিস্তানের যদি রসদ সরবরাহ লাইনটাকে বন্ধ করে দেওয়া যায়, অথবা যেসব রসদ এই বন্দরে, আমাদের চট্টগ্রাম বন্দর অথবা তৎকালীন চালনা মংলা বন্দরে আসছে, সেগুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে একটা বড় রকমের ইম্প্যাক্ট তৈরি করা সম্ভব হবে। সেই অনুযায়ী তারা অগস্টের 15 তারিখ রাতে 4টা বন্দরে, চট্টগ্রাম, চালনা বর্তমান মংলা, নারায়ণগঞ্জ এবং চাঁদপুরে একই সময়ে বুকে লিম্পেট মাইন এবং শুধুমাত্র পায়ে ফিন বেঁধে সাঁতরিয়ে এইসব জাহাজের গায়ে মাইনগুলা প্রতিস্থাপন করে, এবং একই সময়ে প্রায় 26টা জাহাজ ধ্বংস করতে সক্ষম হয়। এই সময়টা কখন? এই সময়টা হলো গিয়ে রাতের একেবারে রাত 12টার পর। জাস্ট এটা 16ই আগস্ট হয়ে গিয়েছিল। 16ই আগস্ট হয়ে গিয়েছিল। তো ফলে একসঙ্গে 26টা জাহাজ ধ্বংস হওয়ার ফলে রসদ এবং সামরিক ইকুইপমেন্টগুলো তাদের ধ্বংস হয়ে যায়। এটাতে কিন্তু যুদ্ধক্ষেত্রে একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়ে। তারা কিন্তু মনে করেন যে যে জিনিসগুলো এসে গেছিলো সেগুলো যদি ধ্বংস হয়ে যায়, আবার পুনরায় পাকিস্তান থেকে নিয়ে আসাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাদের লজিস্টিক চেইনটা কাট অফ হয়ে গেল। তারা যুদ্ধক্ষেত্রে আরও সাবধানী হয়ে গেল। সাবধানী হয়ে যাওয়া মানে হলো গিয়ে পিছু হয়ে গেল, এবং ক্রমে তারা দুর্বল হয়ে 21শে নভেম্বর এর পরবর্তীতে 16ই ডিসেম্বরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেই দিন একসঙ্গে প্রায় 1 লক্ষ মেট্রিক টনের মতো জাহাজের রসদ ধ্বংস করা হয়। এইভাবেই অপারেশন জ্যাকপটের মাধ্যমে নৌবাহিনীর যেই পরিচিতি আমরা পেয়েছি, সেটাতে দেখা যাচ্ছে যে বিশ্ব মিডিয়াতেও আমাদের যে যুদ্ধটা এতদিন ধরে চলছিল, যেটাকে বলা হচ্ছিল এটা একটি অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ কলহ, সেটা আন্তর্জাতিক মিডিয়াতে আসে এবং এটা একটা স্বাধীনতা যুদ্ধ বলে পরিগণিত হয়। ওকে, অনেক ধন্যবাদ। আমি একটু এবার যেতে চাই এয়ার কমোডর হাসান আশরাফুজ্জামান আপনার কাছে। সেটি হচ্ছে যে আমরা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস যতখানি হয়তো আমাদের জাতি হিসেবে জানার দরকার, অতখানি হয়তো আমরা জানি না। কিন্তু একেবারে ছোটোবেলা থেকে পাঠ্য বই থেকে পড়া থেকে শুরু করে আমরা সেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ঘটনা জানি। কিন্তু আমি নিজেও ভাবছিলাম যে বিমান বাহিনীর আসলে ভূমিকা কী ছিল 71-এ। আমরা সাধারণ জনগণ হয়তো অনেক কিছু জানে না, কিন্তু 71-এ এই মতিউর রহমানের ঘটনা ছাড়াও বিমান বাহিনীর আসলে ভূমিকাটি কী ছিল সশস্ত্র বাহিনীর অংশ হিসেবে? আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে চ্যানেল 24-এর দর্শকদেরকে জানাচ্ছি সশস্ত্র বাহিনীর শুভেচ্ছা। আমি বিমান বাহিনীর একজন সার্ভিং সদস্য হিসাবে অত্যন্ত গর্ববোধ করি। আমাদের বিমান বাহিনীর ইতিহাস পৃথিবীর মধ্যে এমন একটি গৌরবোজ্জ্বল ইতিহাস যেটি খুবই বিরল। এরকম আরও 2-1টি বিমান বাহিনীর ইতিহাস হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। যে বিমান বাহিনীর জন্ম হয়েছিল স্বাধীনতা যুদ্ধের জন্য, যে বিমান বাহিনী একটা ট্রিমেন্ডাস ইফেক্ট ক্রিয়েট করেছিল আমাদের সেই স্বাধীনতা যুদ্ধে এবং আমাদের যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল, সেই জন্য আমি গর্ববোধ করি। তো আপনি যে প্রসঙ্গটি বললেন, আমি যদি বিমান বাহিনীর ইতিহাসে একটু শুরু থেকে বলি, কি ভূমিকাগুলো মেইন ছিল? হ্যাঁ, আমাদের প্রথম যখন স্বাধীনতার ঘোষণা করা হলো, তখন আপনি জানেন যে বিমান বাহিনীর তখন পশ্চিম পাকিস্তানের চাকরিরত অবস্থায় তারা সপক্ষ ত্যাগ করলেও একটি বিমান নিয়ে বের হয়ে আসা সম্ভব না এবং বিমান অপারেট করার জন্য রানওয়ে দরকার। কিন্তু আমাদের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যবৃন্দ একদিনও বসে থাকেননি, তারা ঝাঁপিয়ে পড়েছেন সম্মুখ যুদ্ধে। এবং আপনি জানলে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের বিমান বাহিনীর সদস্যই ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ এবং 2টি সেক্টর কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু আমাদের এয়ার মাইন্ডেড সোলজাররা, এয়ার ওয়ারিয়ার্সরা তখন থেকেই চিন্তা করছিলেন কিভাবে একটা স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায়, কিভাবে আমাদের রক্তপাত কমানো যায়, কিভাবে আমাদের বিজয়কে ত্বরান্বিত করা যায়। তারই ধারাবাহিকতায় মাত্র 9 জন বৈমানিক এবং 47 জন টেকনিশিয়ানসের মাধ্যমে যারা সপক্ষ ত্যাগ করেছিলেন, ডিমাপুরের এক গহীন জঙ্গলে 3টি অসামরিক বিমান নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের টেকনিশিয়ানরা তাদের মেধার বলে সেই অসামরিক বিমানগুলোকে মডিফাই করে রকেট এবং গান শটের জন্য তারা এটাকে মডিফাই করেন এবং 3 ডিসেম্বর থেকে আমাদের আক্রমণ শুরু হয়।
সে আক্রমণের ইতিহাস যেটা ছিল পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সম্পূর্ণ কল্পনারও অতীত। রাতের অন্ধকারে আমাদের প্রথম আক্রমণ শুরু হয়, দুইটি আক্রমণ সাইমultaneously শুরু হয়েছিল 3 ডিসেম্বর রাতে, একটি নারায়ণগঞ্জের গদানাইল ফিউল ডিপো আর একটি ইস্টার্ন রিফাইনারির উপর। এই বিমানগুলো নিয়ে আমাদের দুর্দর্শ বৈমানিকগণ তারা রাতের আধারে চাঁদের আলো ব্যবহার করে, আমাদের তেমন কোনো আধুনিক রেডিও নেভিগেশন ছিল না, তারা অত্যন্ত কঠিন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা টার্গেটের উপর পৌঁছাতে সক্ষম হন এবং দুইটি টার্গেটেই তারা তাদের রকেট অ্যাটাকের মাধ্যমে স্পেশালি ইস্টার্ন রিফাইনারির অনেকগুলো অয়েল ট্যাঙ্কারকে জ্বালিয়ে দেন এবং তার যে আগুনের শিখা এমন পর্যন্ত গিয়েছিল যে এয়ারক্রাফটের ককপিট থেকে বাইরে কিছু দেখা যাচ্ছিল না। সিমিলার ইজ দ্য কেস উইথ নারায়ণগঞ্জের অ্যাটাক, যেটাতে স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ স্যার নিজেই ছিলেন এবং সেখানে প্রথম অ্যাটাকের পর যখন 30 ফিট প্রায় উচ্চতায় আগুনের শিখা উঠে যায়, পরবর্তী পাশে এসে আমরা স্যালভো অ্যাটাক বলি, আরও 12টি রকেট নিক্ষেপ করার পর এন্টায়ার ফিউল ডিপো যেন দাউ দাউ করে জ্বলছিল। এতে করে পাকিস্তানের লজিস্টিক সাপোর্টের উপর একটা চরম আঘাত হানা হয়। সবচেয়ে বড় কথা, তাদের জন্য একটা নতুন ফাংশনাল ফ্রন্ট উন্মোচিত হয়, যেটা তাদেরকে অত্যন্ত বিচলিত করে তোলে, মনোবল ভেঙে দেয় এবং এটার একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট ছিল আমাদের খুব দ্রুততার সাথে 16 ডিসেম্বরে আমাদের বিজয় অর্জন করার পেছনে। অনেক ধন্যবাদ। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল মিনহাজ আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু করতে চাই। আমি আপনার কাছে আগেই জানতে চেয়েছিলাম যে আসলে সশস্ত্র বাহিনীর যে আত্মপ্রকাশ এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা, একটু মানে খুবই সহজ প্রশ্ন, আমরা কেন সশস্ত্র বাহিনী দিবস পালন করি? এই যে আমি বললাম, এই যে আমি প্রথমেই বলেছি যে আমরা কিভাবে 25শে মার্চ থেকে এবং এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স পর্যন্ত যে নিয়মিত ব্রিগেডগুলো আমরা করলাম, এগুলোর মাধ্যমে আমরা সেনাবাহিনী আমরা আমাদের যে অপারেশনগুলো এগুলো পরিচালনা করে এসেছি এবং সেই সাথে আমাদের যারা মুক্তি বাহিনী ছিল তারা বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিরোধ করে তুলেছিল এবং আমার সহকর্মীরা কিন্তু বলেছেন যে কীভাবে অপারেশন জ্যাকপট এবং অপারেশন হট প্যান্টের মাধ্যমে নৌবাহিনী কীভাবে তাদের লজিস্টিককে ধ্বংস করে দিয়েছিল এবং সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী কিলো ফ্লাইটের অপারেশনের মাধ্যমে তাদের উপরে যে সাইকোলজিক্যালি যে প্রেশার সৃষ্টি করলো এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি ত্রিমাত্রিক সশস্ত্র বাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন আমাদের এই যে সশস্ত্র বাহিনীর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের যে অবদান এবং আমাদের যারা সিভিলিয়ান আছে তাদের সাথে আত্মত্যাগকে একীভূত করার জন্য এই দিনটিকে আসলে সশস্ত্র বাহিনী হিসেবে করার জন্য পরিকল্পনা করা হয়। এর আগে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাহিনী তার প্রত্যেকের দিবস পরিচালনা করত, কিন্তু 1980-র দশকের মাঝামাঝি এসে 21শে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করার পরিকল্পনা করা হয়। ওকে, অনেক ধন্যবাদ। আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে জানতে চাই, বিশেষ করে শুধুমাত্র 71 সালের মুক্তিযুদ্ধে যে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল তা না, আমরা বিভিন্ন সময় বাংলাদেশে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেখেছি, শান্তিতে, সবরে, সব জায়গায় দেখেছি এবং সবচেয়ে বড় যে ঘটনা সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটেও আমরা দেখি যে সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনী সবার ভূমিকা রয়েছে। কমোডর মোহাম্মদ এহসানুল্লাহ খান, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই, দুইটা বিষয় জানতে চাই। প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে শুধু নৌবাহিনীর ক্ষেত্রে নয়, একটু সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে, কেননা সেই 71-এর প্রেক্ষাপটে আমরা আলোচনা করছিলাম, এখনকার আমরা কি যুগের সঙ্গে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছি কিনা, বা বাংলাদেশের এক্সক্লুসিভিটি কি আমরা প্রশিক্ষণের জায়গা থেকে? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমাদের প্রশিক্ষণের মানটা সবসময় বজায় রাখার একটা সামরিক গুরুত্ব আছে। কারণ হলো গিয়ে এখন টেকনোলজির যুগে আমি যদি টেকনোলজির সঙ্গে সমসাময়িকভাবে টিকে থাকতে চাই তাহলে আমার ট্রেনিংকে সেইভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যেহেতু মিলিটারি সব ইকুইপমেন্ট আমাদের দেশে তৈরি করতে পারি না, ম্যাক্সিমাম জিনিস আমাদের মিলিটারি ইকুইপমেন্টগুলো বাইরে থেকে আনতে হয়, সেই জন্যে এই ইকুইপমেন্টগুলা ইউরোপিয়ান হোক অথবা আমরা অন্য যে কোনো জায়গা থেকে কালেক্ট করি, সেগুলোকে চালানোর জন্য, দক্ষভাবে চালানোর জন্য আমাদের প্রশিক্ষণের মানটাকে সবসময় আধুনিক এবং সমসাময়িক করে রাখতে হয়। এবং যুদ্ধক্ষেত্রে কিন্তু আপনাকে তখন শেখানোর জন্য কেউ থাকবে না,
আমাদেরকেও কেউ শেখানোর জন্য থাকবে না। সেই জন্য আমরা একটা কথা বলে থাকি যে আমরা শান্তিকালীন সময়ে যত বেশি প্রশিক্ষণের জন্য ঘাম ঝরাবো আমাদের যুদ্ধটা তত সহজ হবে। নৌবাহিনীর জন্য যেমন এই কথাগুলা সত্যি অন্য দুই বাহিনীতেও সেই একই রকমভাবে প্রযোজ্য। সেই জন্য আমরা চেষ্টা করি আধুনিকায়ন করার ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণের মানটাকে সবসময় উপরের দিকে নিয়ে যাওয়ার। প্রশিক্ষণের ক্ষেত্রে আপনারা মানে দেশের বাইরে থেকেও তো প্রশিক্ষণের ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে বা কি ধরনের ক্ষেত্রে আপনারা সাহায্য সহযোগিতা নেন কিংবা প্রশিক্ষণ আপনারা কিভাবে মিথস্ক্রিয়াটা করেন? এই বাহিনীগুলোতে এই প্রশিক্ষণগুলো বিভিন্ন ধাপে গ্রহণ করা হয়। প্রশিক্ষণ পরিকল্পনাগুলো যদি একেবারে সৈনিক লেভেলে, তারাও বিদেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। এটাতে একদিক থেকে সুবিধা হয়, এটাতে বোঝা যায় যে অন্যান্য দেশ তাদের প্রশিক্ষণের মানটাকে কিভাবে বজায় রাখছে এবং কিভাবে তারা এগিয়ে যাচ্ছে। অন্যান্য অফিসার, মিড লেভেল অফিসার, হায়ার র্যাঙ্ক অফিসার এবং অন্যান্য স্ট্র্যাটেজিক লেভেলেও আমাদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হয়। এটার মূল উদ্দেশ্য হলো গিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক দেশগুলোর প্রশিক্ষণের মানগুলা কীরকম, এবং আমরা ওই সব প্রশিক্ষণ গ্রহণ করার পরবর্তীতে দেশে আসার পরে আমাদের প্রশিক্ষণের মানগুলোকেও চেষ্টা করি যাতে করে বিশ্বের এইসব উন্নত দেশ এবং যেখানে সমরবিদ্যা ভালোভাবে পড়ানো হয় সেই সব দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। এটার ফলে আমাদের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ নীতিগুলা জানা অথবা যুদ্ধ কৌশলগুলা জানায় খুবই সহায়ক ভূমিকা পালন করে। এবং আমি নৌবাহিনীর জন্য নতুন যেই প্রশিক্ষণ কর্মকাণ্ডগুলা হাতে নেওয়া হয়েছে এগুলো অনেকগুলোই টেকনোলজি বেসড। যেমন আমাদের একটি ট্যাকটিক্যাল স্কুল আছে, মেরিটাইম স্কুল অফ ট্যাকটিক্স। সেখানে আমরা অত্যাধুনিক যন্ত্র এবং অটোমেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করছি। এবং আমরা একটা নেটডগ, যেটা হলো গিয়ে নেভি কমান্ড ফর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন, সেটা আমরা তৈরি করেছি যাতে করে আমাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা যায় অফিসার থেকে শুরু করে একেবারে বুনিয়াদি লেভেল পর্যন্ত। ওকে, ধন্যবাদ। আমি একটু হাসান আশরাফুজ্জামান, আপনার কাছে একটা বিষয় যে 1971 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ শুরু করি তখন মাত্র 3টা এয়ারক্রাফট ছিল, এখন সক্ষমতা কীরকম? আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট একটু পূর্বে থেকে শুরু করব। আমি যেটা বলছিলাম, আমি দুইটা অ্যাটাকের কথা বলেছিলাম। আমাদের সেই অসামরিক বিমানগুলোকে সামরিক সক্ষমতায় ট্রান্সফার করে যেভাবে অ্যাটাক সূচনা করা হয়েছিল, 3 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত মাত্র 12 দিনে মোর দেন 50 অ্যাটাকস ওয়ার কন্ডাক্টেড ইন ভেরিয়াস টার্গেটস। তো ওখান থেকে আমাদের যাত্রা শুরু। আমি কেন আবার পেছনে ফিরে আসলাম, আমাদের অনুপ্রেরণার জায়গাটা, আমরা সেখান থেকে এখন অনেকটাই অগ্রসর। যুগের সাথে তাল মিলিয়ে আমরা টেকনোলজি এবং ট্যাকটিক্স অ্যাডজাস্ট করার জন্য সবসময়ই চেষ্টা করে যাচ্ছি। একটা সক্ষম বিমান বাহিনীর জন্য 3টা বেসিক জিনিস দরকার, কারণ বিমান বাহিনীটাই হচ্ছে একটা টেকনোলজি সেন্ট্রিক এবং ইভলভিং টেকনোলজি। আজকে যে টেকনোলজিটা আসছে ওটাকে কাউন্টার করার জন্য দেখা যাচ্ছে যে আর নতুন টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে। তো আমাদের দ্বিতীয় বিষয়টি হলো ট্রেনিং এবং প্রফেশনাল স্কিল, এবং থার্ডটা হচ্ছে উইল টু ফাইট। আমি যুদ্ধ করব কিনা, এই ইকুইপমেন্টগুলোকে আমি সঠিকভাবে ব্যবহার করব কিনা। সো এই 3টা সমন্বয়ে যদি আমি একটা সক্ষম বিমান বাহিনী বলি, আমরা অনেকটাই অগ্রসর। তবে এই বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা একটু লম্বা সময় ধরে হয়তোবা সঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি বলে আমরা একটু পিছিয়ে আছি আমাদের আল্ট্রা মডার্ন ক্যাপাবিলিটি এবং ইকুইপমেন্ট আর্সেনাল ইন্ডাকশনের ক্ষেত্রে। তবে পট পাল্টেছে, এখন সুযোগ এসেছে নতুন করে আবার রিঅর্গানাইজ করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী মহল অলরেডি এই ব্যাপারে স্টেপ নিয়েছেন। আমরা সেই ধারাবাহিকতা আশা করছি নিকট ভবিষ্যতে আমাদের লেটেস্ট প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, লং রেঞ্জ রেডার্স, সারফেস টু এয়ার মিসাইল এবং আমাদের অ্যান্টি ড্রোন সিস্টেম, এই সিস্টেমগুলো সংযুক্ত হলে ইনশাল্লাহ আমরা একটি মডার্ন এয়ারফোর্স এবং এগুলো সংযোজিত হলে এখন কি অবস্থায় আছি আমরা? এখন আমি যেটা বললাম 3টা এলিমেন্টসের মধ্যে যদি ধরি, টেকনোলজিক্যালি হয়তোবা আমরা একদম যুগের সাথে তাল মিলিয়ে মানে একটু পিছিয়ে আছি অন্যান্য হয়তোবা 2 বাহিনীর তুলনায়। বাট এতে আমরা নিজেদেরকে দুর্বল মনে করি না। আমাদের ধমনীতে রয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট ক্যাপ্টেন মতিউর রহমানের প্রেরণা, যিনি
আমাদেরকে দেখিয়ে গিয়েছেন দেশকে ভালোবাসে কীভাবে সব কিছু অকাতরে বিসর্জন দেওয়া যায়। আমাদের যে সেকেন্ড যে পার্টটা আমি বলেছিলাম, আমাদের টেকনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড প্রফেশনাল স্কিল, আপনি হয়তো বা জানেন আমাদের গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম স্যার, যিনি জীবিত অবস্থায় লিভিং ইগল খেতাব পেয়েছিলেন বিশ্বের সর্বাধুনিক এয়ারফোর্স ইউনাইটেড স্টেটস অফ এয়ারফোর্সের কাছ থেকে। তিনি একমাত্র পাইলট পৃথিবীর মধ্যে যিনি ইসরায়েলের 4টি বিমান ধ্বংস করেছিলেন অপেক্ষাকৃত লো টেকনোলজির প্ল্যাটফর্ম থেকে। তা আমরা সেই প্রেরণায় উজ্জীবিত। সুতরাং যেই বিমান বাহিনীর বৈমানিকগণ এবং টেকনিশিয়ানস এবং অন্যান্য সদস্যবৃন্দ অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যাদের সেই প্রফেশনাল স্কিল রয়েছে, সেই বিমান বাহিনীকে পরাভূত করার জন্য আমার মনে হয় নিউমেরিক্যালি সুপিরিয়র যদি কেউ থেকেও থাকে তাদেরকে 10 বার চিন্তা করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা বর্তমান যুগে বলি বা পৃথিবীর শুরু থেকেই বলি যে কোনো সভ্যতা কিংবা জাতি গঠনের ক্ষেত্রে নারীরা একটি বড় অংশ। তো আমাদের সশস্ত্র বাহিনীতেও এই নারীর অন্তর্ভুক্তিটা কবে হয়, এবং সেই সঙ্গে একটু জানতে চাই যে আমরা প্রথম নারী পাইলট কখন পাই? আপনাকে ধন্যবাদ। আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে নারীর ক্ষমতায়নের জন্য স্পেশালি এটা ইউএনের সাইড থেকেও একটা রিকোয়ারমেন্ট থাকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা পার্ট ছিল। সো আমরা পিছিয়ে নেই। আমরা বিমান বাহিনী থেকে 2000 সাল থেকে আমরা অলরেডি নারী কর্মকর্তা নিয়োগ করা শুরু করেছি, ফিমেল ক্যাডেট আমরা এনরোল করা শুরু করেছি, এবং 2020 সাল থেকে আমরা বিমান সেনা ক্যাটাগরিতেও আমরা ফিমেলদেরকে নিচ্ছি। এবং আমাদের 2000 সাল থেকে নারী নেওয়ার পরে কিছুদিনের মধ্যে আমরা আমাদের ফিমেল পাইলট এয়ারফোর্স ইন্ডাক্টেড হয়, এনরোলড হয়, এবং তারা আপনি জানলে অত্যন্ত আনন্দিত হবেন, তারা একটা লিডিং রোল নেয় নারী পাইলটদের মধ্যে। ইভেন জাতিসংঘে 2 জন গিয়েছিল সম্ভবত এটা 2014 সালের দিকে, 14 সালের দিকে, কিন্তু এখন রেগুলার যাচ্ছে। ওটা ছিল আমাদের জন্য একটা প্রথম আইস ব্রেকিং, বাট দেন এখন আমাদের রেগুলার যাচ্ছে। আমাদের এটা খুব সম্মানের সঙ্গেও দেখা হয়, খুবই সম্মানের সঙ্গে তারা যথেষ্ট পেশাদারিত্ব এবং দায়িত্বশীলভাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও আমাদের ইন্টারনাল আমাদের একটি বাফওয়া মহিলা কল্যাণ সমিতি রয়েছে, যেটার মাধ্যমে আমরা নারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য সমাজের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের জীবিকার জন্য ব্যবস্থা করে দেয়, এই ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করে থাকি। তো নারী উন্নয়নের জন্য সবসময় সশস্ত্র বাহিনীর অন্য 2 বাহিনীর সাথে কাঁধ মিলিয়ে বিমান বাহিনীও যথেষ্ট দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে গিয়েছে। অনেক ধন্যবাদ। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল মিনহাজ আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা যে কথা বলছিলাম বিরতির আগেও, যে এদেশের শুধু মুক্তিযুদ্ধে না, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্বে এবং দেশের যে কোনো দুর্যোগে, বিপদে, বিশেষ পরিস্থিতিতে 3 বাহিনী বলি, সেনাবাহিনী বলি, সশস্ত্র বাহিনী বলি, তাদেরকে আমরা দেখেছি। এখনও বাংলাদেশে 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতির তৈরি হয়। অনেকেই পালিয়ে যান এবং অনেক জায়গায় আসলে ভেঙে পড়ে, পুলিশ মনোবল হারিয়ে ফেলে। এরকম একটি বাস্তবতা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সশস্ত্র বাহিনী ফিল্ডে কর্মরত আছে। একটু জানতে চাই যে কতটা চ্যালেঞ্জিং লাগে বা কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে কিনা, কিংবা কিভাবে আপনারা কাজ করছেন? আপনি জানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, জনগণের আস্থার প্রতীক। জনগণ যখনই মনে করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দরকার বা সেনাবাহিনীকে দরকার, সেনাবাহিনী সবসময় সেখানে রেসপন্ড করেছে। আপনি প্রথমেই বলেছেন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা, এবং এইসব প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় ফার্স্ট রেসপন্ডার হিসেবে এই কাজ করেছে। এবং ফার্স্ট রেসপন্ডার হিসেবে যে কোনো জন্য উদ্ধার কার্যক্রম বলেন, সেখানে ত্রাণ বিতরণ বলেন, চিকিৎসা সহায়তা প্রদান সহ সব কিছুই বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। এবং আপনি যদি এই গত বছরের যে এক্সাম্পলটা ধরেন 2024 সালের বন্যায়, সেখানে প্রায় 3 লক্ষ লোককে বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে, খাবার সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সহায়তা প্রদান করেছে। এই ধরনের যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে, এটা বন্যা হোক, ভূমিধস হোক, অথবা আপনার ভবনধস হোক, সবসময় বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী জনগণকে রক্ষার জন্য এবং সেখানে গিয়ে কাজ করেছে। আমরা অবশ্যই জানি 5ই আগস্ট পরবর্তীতে, এবং আমি যেটা বলবো, যে কোনো ধরনের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী অলওয়েজ অন দ্য রাইট সাইড অফ দ্য হিস্ট্রি, এবং এর ব্যত্যয় গত 5ই আগস্টই হয়নি। এবং এই 5ই আগস্টের পরে যেসব
জায়গাগুলো এখন এই ইনেট টু সিভিল পাওয়ারের আওতায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনীর, আপনাকে যদি আমি স্ট্যাটিস্টিক্স দিই, প্রায় 289টা ক্যাম্প এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেখানে প্রায় 34,000 সেনা সদস্য রাত দিন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। 34,000। এবং আমি যদি গত বছর একটা স্ট্যাটিস্টিক্স দিই, আপনি দেখবেন এই গত এক বছরের মধ্যে অলমোস্ট 10,000 অস্ত্র তারা উদ্ধার করেছে এবং প্রায় 3 লক্ষ অ্যামুনিশন তারা উদ্ধার করেছে। সেই সাথে বিভিন্ন ধরনের মাদক থেকে শুরু করে অনেক ধরনের জিনিসপত্র তারা জব্দ করতে সমর্থ হয়েছে। এবং জনগণের এই যে শৃঙ্খলা বা জনগণের জন্য আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য প্রায় 18,000 বিভিন্ন দুষ্কৃতিকারীকে তারা অ্যারেস্ট করেছে এবং পুলিশের কাছে সোপর্দ করেছে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে পুলিশের সক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করেন, যেখানে সেনাবাহিনীকে দরকার যে কোনো জায়গায় সেখানে সেনাবাহিনী সবসময় হাজির আছে। এখন আমাদের মূল লক্ষ্য হলো যাতে সামনে যে ইলেকশনটা আসছে ওই ইলেকশনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা যাতে পরিচালনা করার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে পারি। ট্রু, আমরা সেনা প্রধানের বক্তব্য যদি খেয়াল করি, আমরা গত 1.5 বছরে বিভিন্ন সময় তিনি বলেছেন যে জাতির এই ক্লান্তি লগ্নে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তারা আছে, কিন্তু তারা আবার সুষ্ঠু একটি নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আবার ব্যারাকে ফিরেও যেতে চায়। এটি যেমন আমাদের দেশের প্রেক্ষাপট, আপনি বলছিলেন যে দুর্যোগে দেশের ভেতরেও যেমন আমরা ভূমিকা পালন করি, সম্ভবত নেপাল বিভিন্ন জায়গায় ভূমিকম্প বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গায় ভূমিকা পালন করি, এবং সবথেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সবথেকে বড় যদি বলি যে বিশ্বের বুকে যে জায়গাটি, সেটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। তো সেই জায়গাটিতে বাংলাদেশ একটা সবসময় মনে শীর্ষ একটা জায়গা ধরে রেখেছিল, এবং এখন সেটি কি অবস্থায় আছে একটু জানতে চাই। আপনি যদি শান্তিরক্ষা মিশনের কথা বলেন, বাংলাদেশ ইজ এ ব্র্যান্ড। সবাই বাংলাদেশকে একটা উদাহরণস্বরূপ সেখানে দেখে। আমরা 1988 সালে, আপনি জানেন, যদি ইতিহাসটা একটু বলি, 1988 সালে ইউনিমগে ইরাক কুয়েত অবজারভার মিশনে 15 জন সেনা সদস্য প্রেরণের মাধ্যমে আমরা জাতিসংঘ শান্তি রক্ষা মিশন কার্যক্রম শুরু করি। এবং গত এই কয়েক দশকে আমরা সেই স্মল স্টেপ থেকে এখন একটা জায়ান্টে পরিণত হয়েছি। গত প্রায় 56টি মিশন আমরা পরিচালনা করেছি। 1,50,000 সেনা সদস্য এই পর্যন্ত শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। বর্তমানে প্রায় 4,800 জন বিভিন্ন যারা শান্তিরক্ষী, তারা 9টি দেশে 9টি মিশনে কর্মরত আছে এবং তারা এই বিভিন্ন প্রতিকূল পরিবেশে সেখানে শান্তি রক্ষা কার্যক্রমে তারা অবদান রেখে যাচ্ছে। আপনি যেটা হয়তো বলছেন যে ওই যে কেন শান্তিরক্ষা মিশনে হয়তো, আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম কি অবস্থায়, যেটি আপনি আমাকে বললেন যে এখন 4,900 জন আছে, কিন্তু এটিও আমরা জানি যে সম্ভবত শান্তিরক্ষা মিশনে লোকবল কমানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, নাকি এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে? না, এটা সব দেশের জন্যই। ওভারঅল জাতিসংঘের একটি বাজেটের এখন কমিয়ে দেওয়া হচ্ছে। এই বাজেট যেহেতু কমিয়ে দেওয়া হচ্ছে, সেহেতু এখন ইউএন হেডকোয়ার্টার প্রত্যেকটা দেশে যারা টিসিসি ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি আছে তাদেরকে বলেছে তাদের সংখ্যা কমানোর জন্য আনুপাতিক হারে। সেই হিসাবে সব দেশেরই সংখ্যা কমানো হয়েছে এবং বাংলাদেশেও কিছুটা সংখ্যা কমাতে বলা হয়েছে। তাহলে আনুপাতিক হারে যদি কমায়, তার মানে কমানোর পরেও বাংলাদেশ শীর্ষে, এরকম কি? এখন ঠিক শীর্ষে না, বাংলাদেশ এখন আসলে 3 নম্বর পজিশনে। সংখ্যার দিক দিয়ে যদি চিন্তা করেন এখন 3 নম্বর পজিশন আছে, কিন্তু যদি সক্ষমতার দিক দিয়ে চিন্তা করেন তাহলে বাংলাদেশ অবশ্যই 1 নম্বরে। কিন্তু বাংলাদেশ তো শুধু সেনা সদস্যরা যান না, সেখানে পুলিশ সদস্যরা যান, সেখানে আমাদের নৌবাহিনী যায়, সেখানে আমাদের এয়ারফোর্স আছে, আমাদের আর্মড হেলিকপ্টার আছে। সক্ষমতার বিচার করলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমি বলবো আসলে 1 নম্বরেই আছে। ওকে, আমি একটু এহসানুল্লাহ খান কমোডার, আপনার কাছে একটু একটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে গত প্রায় বেশ কয়েক বছর ধরেই যে বিষয়টি আলোচনার একটি জায়গা আছে, সেটি হচ্ছে সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতিও আমরা বলতে পারি, ব্লু ইকোনমি নামে যেটি পরিচিত, যে সমুদ্রের ভিতরেও অনেক সম্পদ, অনেক সেই জায়গা আমরা বাংলাদেশ কতটুকু এক্সপ্লোর করতে পেরেছি নিজেদেরকে। আর সাথে আরেকটি জিনিস শুধু জানতে চাই, সেটি হচ্ছে সমুদ্র তো একটা বড় জায়গা, সমুদ্রটি পুরোটাই কি আসলে নৌবাহিনীর কিনা? সমুদ্রের আকাশ কার? সমুদ্রের ভূগর্ভ কার? শেষের প্রশ্নটার প্রথমে উত্তর দিই। সমুদ্রের উপরে এবং সমুদ্রের নিচে সম্পূর্ণটাই বাংলাদেশের। সো এটা হলো গিয়ে আপনার আমাদের সেই হিসাব যদি বলি তাহলে আমরা নৌবাহিনীও বাংলাদেশের। নৌবাহিনীও বাংলাদেশের।
আপনি সুনীল অর্থনীতির বিষয়ে জানতে চেয়েছেন, একটি সমসাময়িক প্রশ্ন। এবং সুনীল অর্থনীতি সমুদ্রভিত্তিক অর্থনীতি, যেটা আমাদের বাংলাদেশের জন্য, যেখানে আমাদের ল্যান্ড রিসোর্সেস অথবা জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বিভিন্ন কাজের অথবা কর্মসংস্থানের অভাব আছে। সো আমাদেরকে আমাদের এত বড় সমুদ্র এলাকা, যেটার আয়তন প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার, যদি নদীর পরিমাণটা বাদ দিই অথবা নদীর পরিমাণটা যদি সমুদ্রের সঙ্গে যোগ করি, তাহলে কিন্তু এটা প্রায় আমাদের ল্যান্ড এরিয়ার সমান। সো এই এত বড় এলাকায় আমাদের কিন্তু মানে অজস্র সম্ভাবনা রয়েছে বিভিন্ন দিক থেকে। সেই সম্ভাবনা একটা সম্ভাবনা হলো গিয়ে এখানে যে রিসোর্সেস আছে, সম্পদ আছে, সেটাকে আহরণের মাধ্যমে আমরা আর্থিকভাবে অর্থনীতিতে সরাসরি যোগ করতে পারি। এই সমুদ্রকে ব্যবহার করে নৌযান চলাচল করছে, এই সমুদ্রের সঙ্গে ইকো ট্যুরিজম জড়িত আছে, এই সমুদ্রের সঙ্গে বন্দর জড়িত, এই সমুদ্রের সঙ্গে আমাদের ডিপ সি পোর্ট যেটা মাতারবাড়িতে, সেটাও জড়িত, মৎস্য আহরণ, এই সব কিছু কিন্তু সমুদ্র অর্থনীতির সঙ্গে, ব্লু ইকোনমির সঙ্গে জড়িত। যেহেতু এই জায়গায় আমরা খুব বেশি দেখতে পারি না, তাই আমরা এই ব্যাপারে একটু কম জানি, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই সুনীল অর্থনীতি নিয়ে যথেষ্ট কাজ করা হচ্ছে এবং এটাকে সরাসরি কিভাবে আমাদের অর্থনীতিতে যোগ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। এবং আপনি জেনে অবাক হবেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু এই সমুদ্রভিত্তিক অর্থনীতি, তাদের মেন অর্থনীতিতে জিডিপিতে যে কন্ট্রিবিউশন, আমাদের কন্ট্রিবিউশনটা কিন্তু অত্যন্ত কম। আমরা এটা খুব ভেরি রিসেন্ট আমরা এটা মনে খেয়াল করেছি, ভেরি রিসেন্ট খেয়াল করেছেন। আমরা এই নৌবাহিনীর পক্ষ থেকে এটার ব্যাপারে আমরা বিভিন্ন রকম সেমিনার, বিভিন্ন রকম সিম্পোজিয়াম, তারপরে রিসার্চগুলো করছি। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা তার কয়েকটা লেকচারেই এই ব্লু ইকোনমির ব্যাপারে তাৎপর্য আরোপ করে কিছু বিষয়গুলো বলেছেন, রিসোর্স আহরণের ব্যাপারে বলেছেন, নৌবাহিনীর সম্পৃক্ততার ব্যাপারে বলেছেন, এইখানে মানসম্মত ইনস্টিটিউশন গড়ে তোলার ব্যাপারে সমুদ্র ভিত্তিক ইকোনমিতে যাতে সরাসরি যোগদান করা যায়। এবং আপনি জেনে থাকবেন যে মহেশখালী ডিপ সি পোর্ট সেখানে একটা মিডা বলে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে। সেখানেও নৌবাহিনী সম্পৃক্ত আছে এবং নৌবাহিনীর যে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়, এই ব্যাপারেও সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার যেই দিক নির্দেশনা, সেই কাজগুলো কিন্তু নৌবাহিনী বিগত কয়েক বছর ধরেই করে আসছে এবং চেষ্টা করছে এটাতে যাতে আমাদের দেশকে আরও ভালোভাবে সম্পৃক্ত করা যায়। আমাদের দেশে সমুদ্রের দিকে তাকাতেই হবে, ব্লু ইকোনমির দিকে তাকাতেই হবে, এটা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই। আপনি যে কোনো উন্নয়নশীল অথবা উন্নত দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন যে তাদের সমুদ্রভিত্তিক অর্থনীতি তাদের মেন অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে আসছে। এবং সেই জন্য আমাদের জাতীয় পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে কিন্তু এটার গুরুত্বটাকে বুঝতে হবে। আমরা যে মেরিটাইম ইউনিভার্সিটি, যেহেতু আমি মেরিটাইম ইউনিভার্সিটি থেকে এসেছি, মেরিটাইম ইউনিভার্সিটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এখানে যেই সাবজেক্টগুলো পড়ানো হয় সেটা কিন্তু আপনি বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটিতে পাবেন না। মনে করেন পোর্ট অ্যান্ড শিপিং রিলেটেড সাবজেক্ট, যেটা কিনা ডাইরেক্টলি আপনার ব্লু ইকোনমিতে কন্ট্রিবিউট করে, ওশানোগ্রাফি, তারপরে মেরিন সায়েন্স, তারপর অফশোর ইঞ্জিনিয়ারিং, এই ধরনের বিষয়গুলো পড়ানো হচ্ছে। আমাদের নৌবাহিনী নৌ কল্যাণ ফাউন্ডেশনের আন্ডারে একটা রিসার্চ ইনস্টিটিউট আছে যেটা বিমরাড, তারা কিন্তু রেগুলার ভিত্তিতে এই সুনীল অর্থনীতি এবং মেরিটাইম বিষয়ক বিভিন্ন রিসার্চ পরিকল্পনা রিসার্চ করছে, যেটা কিনা মাননীয় প্রধান উপদেষ্টার দিক নির্দেশনার মধ্যেও আসছে অলরেডি। সো আমরা বুঝতে পারছি যে এই সুনীল অর্থনীতিতে আমাদের সামনের দিনগুলা নির্ভর করছে, সুদিন অথবা আমাদের অর্থনীতিতে এটার অবদান অবশ্যই আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং যেহেতু নৌবাহিনী আমাদের সমুদ্র এলাকায় সম্পদ রক্ষা, আইন শৃঙ্খলা প্রণয়ন, মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং অন গ্রাউন্ড গভর্নেন্সের জন্য নৌবাহিনী সর্বদা
সমুদ্রে রয়েছে। তাই আমরা এই ব্লু ইকোনমিকে প্রমোট করার জন্য এবং এর গুরুত্ব বিভিন্ন পর্যায়ে বোঝানোর জন্য বিভিন্ন কার্যক্রমও গ্রহণ করছি। আপনি যেহেতু মেরিটাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার, একটু ছোট্ট করে একটু জাস্ট জানার জন্য, সেটি হচ্ছে যে এখানে কি শুধু মেধা থাকলে যে কেউ ভর্তি হতে পারে? এটা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলো যেভাবে একই প্রক্রিয়া, একইভাবে ভর্তি প্রক্রিয়া তো আলাদা নিশ্চয়ই। ভর্তি প্রক্রিয়াটাও নর্মালি আমরা সার্কুলারের মাধ্যমে কোন কোন সাবজেক্টে, কিছু সাবজেক্টের জন্য বিষয়ভিত্তিক পরীক্ষার বিষয়ও একটু ডিফারেন্ট থাকে, কারণ এখানে যেহেতু নেভাল আর্কিটেকচার অথবা অফশোর ইঞ্জিনিয়ারিং আছে, সো ওই সব জায়গায় আমরা সায়েন্সের স্টুডেন্টদেরকে খুঁজি। আরও কিছু জায়গা আছে যেমন পোর্ট, শিপিং অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট, এই ধরনের বিষয়গুলোর জন্য অন্য সবার জন্যই বিভাগ থেকেও আবেদন করতে পারে। এবং আপনি জেনে খুশি হবেন, যথেষ্ট পরিচিতি লাভ করেছে এই বিশ্ববিদ্যালয়, এবং আমরা বিগত বছরগুলোর পরিসংখ্যান থেকে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এটা সংখ্যা বাড়ছে, এবং এটার একটি পার্মানেন্ট ক্যাম্পাস তৈরি হচ্ছে চট্টগ্রামে কালুরঘাটে। এবং আমার বিশ্বাস এই ইউনিভার্সিটি যখন চট্টগ্রামে তার কার্যক্রম শুরু করবে, এটা বিশ্ব পরিচিতি হবে। অনেকে যখন ভর্তি হতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে, মেরিটাইম ইউনিভার্সিটিতে কবে ভর্তি হতে চাইবে, অনেকেই তো নিশ্চয়ই চায়, কিন্তু আরও ওই যেটি আপনি বললেন পরিচিতি আরও বাড়ানোর জায়গা থেকে এখন কীরকম শিক্ষার্থী আছে? আমাদের এখন প্রায় 1100 শিক্ষার্থী আছে। যেহেতু আমরা আমাদের অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম করছি এবং মিরপুর পল্লবীতে, সেহেতু এটাকে কিছুটা সীমিত রাখা হয়েছে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনেরও নির্দেশনা আছে চিটাগংয়ে গেলে আমরা যাতে করে তখন বড় পরিসরে করতে পারি। অনেক ধন্যবাদ এহসানুল্লাহ খান। আমরা একটু হাসান আশরাফুজ্জামান, আপনার কাছে একটা বিষয় আমি ব্রিগেডিয়ার জেনারেল মিনহাজের কাছে জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে আরও একটু জানতে চাই, তারপরে আপনার কাছে যাব যে আপনারা এই বিশেষ পরিস্থিতিতে যদি বলি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আছে, বিমান বাহিনীও কি আপনার আছে? আমাদের বিমান বাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে কাজ করছে, বাট আনলাইক আর্মি। যেমন আমি একটু ক্লিয়ার করি, যেমন আমরা যতটুকু জানি, আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম না, নৌবাহিনী যেমন আমরা উপকূলবর্তী যে জেলাগুলো আছে, তারপরে বন্দর যেগুলো খুলনা মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, সে জায়গায় কাজ করি, ঠিক আপনারা মানে এই প্রেক্ষাপটে? আমি সেটাই বলছি, আমাদের পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের বিমান এয়ারপোর্টগুলোর সমস্ত ফ্লাইট চালু রাখা অত্যন্ত জরুরি একটা বিষয় ছিল। যদি কোনো কারণে আমাদের ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হতো, তাহলে আমাদের মেবি একটা ইন্টারন্যাশনাল হিউম্যান ক্রাই হয়ে যেত। সো যেহেতু ওয়ার্ল্ড ইজ কানেক্টেড ইন সাম ওয়ে ফ্রম ডিফারেন্ট ডেস্টিনেশন টু ডেস্টিনেশন, যদি আমাদের এই হাবটা বন্ধ হয়ে যেত, তখন একটা বিশাল প্রবলেম হতে পারতো। তো মাননীয় বিমান বাহিনী প্রধানের নির্দেশে আমরা অত্যন্ত দক্ষতার সাথে তখন থেকে একটা মুহূর্তের জন্য আমরা ফ্লাইট চলাচল বন্ধ হতে দেইনি। সো ইনেট টু সিভিল পাওয়ারের আন্ডারে এখন বিমান বাহিনী এয়ারপোর্টগুলো, স্পেশালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোর ফ্লাইট চালু রাখা, এবং সেই সাথে নিরাপত্তার যে অন্যান্য আদার অ্যাসপেক্টস আর দেয়ার, যেগুলো আমাদের যাত্রীদের অন্যান্য সেবা এবং সার্ভিসের ক্ষেত্রেও এমন একটা পরিবর্তন এসেছে যেটার জন্য খুবই প্রশংসার দাবিদার। এটা আপনারা মিডিয়াতে বিভিন্ন সময় দেখেছেন। সো এখন এবং এরই সাথে সাথে আদার সিকিউরিটি অ্যাসপেক্টস, লাইক যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে বিমানবন্দরের মাধ্যমে যে চোরাচালান, স্বর্ণের বার এবং ইভেন মানি লন্ডারিংয়ের যে বিষয়গুলো, ক্যাশ মানি পাচার হওয়া, এই জিনিসগুলো অনেক কমে এসেছে। সো আমরা আপাতত এই এয়ারপোর্টগুলোর এখন ইনেট টু সিভিলের আন্ডারে এয়ারপোর্টগুলোর নিরাপত্তা মনিটর করে যাচ্ছি, এবং ফিউচারে অনেক মান বেড়েছে। এখন সবাই খুশি এয়ারপোর্ট থেকে ট্রাভেল করে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি, আমরা একেবারে শেষের দিকে আছি। সেটি হচ্ছে যে একেবারে সেই ক্লো ফ্লাইটের মতো 71 সালের দুঃসাহসিক অভিযানে যেমন বিমান বাহিনীর বিশাল ভূমিকা ছিল, এখন তাদের প্রশিক্ষণের কি অবস্থা? আরেকটু বড় করে প্রশ্নটা করি, আমাদের দেশটা তো ছোট, মানে আমাদের আকাশ সীমাও তো ছোট, সমস্যা হয় কিনা? ওকে, ভৌগোলিকভাবে আমরা ছোট, আমরা অনেক বড় দেশ। বিশ্বের দরবারে আমাদের এখন যে ভয়েস আছে সেটা ডিসপ্রপোর্শনালি হায়ার দেন মেনি কান্ট্রিজ হ্যাভিং ভেরি বিগ জিওগ্রাফিক্যাল এরিয়া। সো তারপর আমরা বলবো আমাদের বিমান বাহিনীর ট্রেনিং খুবই সমসাময়িক। আমরা যুগের সাথে তাল মিলিয়ে এবং প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছি। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের এই ট্রেনিংয়ের মান, স্পেশালি আমাদের ক্যাডেট ট্রেনিং যেটা হয়, বেসিক ফ্লাইং ট্রেনিং যেখানে হয়,
অত্যন্ত উন্নত বলেই মালয়েশিয়ার মতো উন্নত এয়ারফোর্স থেকে আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য তারা পাঠায়। আমরা আফ্রিকার ডিফারেন্ট কান্ট্রিজ, তানজানিয়া যাদের বড় এয়ারফোর্স রয়েছে তারা এখানে আমাদের ট্রেনিংয়ের জন্য পাঠায়। এই ক্যাডেট ট্রেনিং ছাড়াও আমাদের সমস্ত অল লেভেলস অফ সোলজার্স, এয়ারম্যান এবং সবার জন্য ট্রেনিংয়ের যে সমস্ত ইনস্টিটিউট আছে, আমরা প্রতিনিয়ত এই ট্রেনিং কার্যক্রমগুলোকে অ্যাডজাস্ট করি আধুনিকতার সাথে তাল মিলিয়ে রাখার জন্য। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ করব, শেষ 1 মিনিট মাহমুদুর রহমান মিনহাজ, আপনার কাছে জানতে চাই জনগণের আস্থায় সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর এবারের প্রেক্ষাপটে আপনার কি মেসেজ থাকবে? আমি সবাইকে শুধু এটাই বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম মুক্তিযুদ্ধকালীন সময়ে জনগণের মাঝ থেকেই, এবং ওই সময় আমরা সম্মিলিতভাবে জনতার সাথে কাজ করেছি, এবং এই যে ঐতিহাসিক ঐক্য, এই যে জনতা এবং সশস্ত্র বাহিনীর যে সুসম্পর্ক, এইটাই আমাদের আস্থার মূল প্রতীক। এবং আমাদের যে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে প্রশিক্ষণ নিয়ে থাকি এবং জনগণের প্রতি যে ভালোবাসা এবং তার প্রতি যে দায়বদ্ধতা, এটাই আমাদের সেনাবাহিনীর মূল মন্ত্র। এবং আমরা এই কাজটা অতীতেও করেছি, এখনও করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মিনহাজ, এহসানুল্লাহ খান এবং হাসান আশরাফুজ্জামান, এবং সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে 4টি গুরুত্বপূর্ণ অর্গান কাজ করে, তার ভিতরে একটি হচ্ছে সার্বভৌমত্ব। আর সেই স্বাধীনতা, যে আমাদের পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা, যেটি আমরা 54 বছর আগে পেয়েছি, সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখার ক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে শান্তিপ্রিয় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীও এগিয়ে যাবে বাংলাদেশের সঙ্গে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।